ঠিক আছে। এখন এনজাইম ইউজ করব আমরা, তারপরে ওয়েটিং এজেন্ট ইউজ করব, তারপরে সল্ট ইউজ করব, তারপরে পিএইচটা 6 থেকে 7 এর মধ্যে থাকতে হবে, আর টেম্পারেচার 70 থেকে 80 ব্যাকটেরিয়াল এনজাইমের জন্য এরকম। ঠিক আছে। তো এখন ইয়া ওয়েটিং এজেন্ট কেন ইউজ করব, তারপর সোডিয়াম ক্লোরাইড কেন ইউজ করব, এটা না প্রশ্ন। তো এগুলো ইউজ করব, তোমার ওয়েটিং এজেন্ট ইউজ করব, কারণ হচ্ছে ওয়েটিং এজেন্ট ইউজ না করলে প্রথমে ওই তোমার এনজাইমটা ইয়ার মধ্যে পেনেট্রেট করতে সহায়তা করবে ওয়েটিং এজেন্ট ইউজ করলে ফেব্রিকের মধ্যে, মানে স্টার্চ মধ্যে। ঠিক আছে। ওয়েটিং এজেন্টের কাজ হচ্ছে মানে ওয়েট করা। তো যে আমরা জানি যে ফেব্রিক প্রাথমিক অবস্থায় মানে গ্রে ফেব্রিকের অ্যাবজর্বেন্সি পাওয়ারটা খুব কম থাকে। তো এখানে আমি যদি ওয়েটিং এজেন্ট ইউজ করি তাহলে এটা ওয়েট হবে, মানে এটা ভিজবে। ঠিক আছে। মানে এটা ওয়েটেবিলিটিটা বাড়বে। ঠিক আছে। ওয়েটেবিলিটিটা বাড়লে তাহলে সলিউশন থেকে তার এনজাইমটাও ফেব্রিকে বেশি যেতে পারবে এবং গেলে এটা স্টার্চের সাথে কাজ করবে, স্টার্চকে ভাঙবে। ঠিক আছে। তো এখানে আমরা অ্যামাইলেজ এনজাইম ইউজ করি আর কি। ঠিক আছে। তারপরে আমরা সোডিয়াম ক্লোরাইড ইউজ করব। সোডিয়াম ক্লোরাইড ইউজ করবো কেন, এর কারণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সল্ট, আমরা সল্ট ইউজ করতে হয় এই দেখা যায় কি, হ্যাঁ ক্যালসিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ক্লোরাইড এক একটা এনজাইম এক একটা লবণের জন্য মানে লবণ সক্রিয় হয় এনজাইমের জন্য। তো দেখা যায় ক্যালসিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড কমন, মোটামুটি কমন হয় ব্যাকটেরিয়ার এনজাইমের জন্য। ঠিক আছে। তো সোডিয়াম ক্লোরাইড ইউজ করলে হয় কি, তোমার ব্যাকটেরিয়াটা যখন কাজ করবে অনেক সময় দেখা যায় কি শেষে সময় যেতে যেতে ও কাজ করা এফিসিয়েন্সিটা কমে যায়। তো আমরা যদি সল্ট ইউজ করি তাহলে সল্টটা ওকে অ্যাক্টিভেট রাখবে, মানে সক্রিয় রাখবে পুরো প্রসেসের মধ্যে। ঠিক আছে। তাহলে আমরা রেসিপি লিখলাম, এখন আমরা কিভাবে কাজটা করব। প্রথমে একটা প্যাডিং ম্যাঙ্গেল গাইড রোলারের মধ্যে দিয়ে ফেব্রিক যাচ্ছে। এগুলো প্যাডার বা স্কুইজের মধ্যে দিয়ে যাবে। প্রথমে আমি ওয়াটার সলিউশনে ফেব্রিকটা ইমার্জ করতে পারি। প্রথম সলিউশনটা ওয়াটার। তোমরা বুঝতেছো নাকি ক্লাস জি এক স্যার। জায়গায় না রেখে দিয়ে স্যার। চলে আসো? ওয়াটার থেকে তোমার এরপরে আবার ইমার্জ করলাম। এগুলোকে প্যাডিং ম্যাঙ্গেল বলা হয়। ঠিক আছে। এই পুরো অ্যারেঞ্জমেন্টটাকে প্যাডিং ম্যাঙ্গেল বলা হয়। আবার এগুলোকে প্যাডার বা স্কুইজার বলা হয়, স্কুইজার বা প্যাডার। ঠিক আছে। এটা হচ্ছে আমার এনজাইম সলিউশন। এখন প্রথমে আমি ওয়াটারে কেন দিছি, ওয়াটারে দিলে আমার ওয়াটার দিতেও পারে নাও দিতে পারে, দিলে আমার সুবিধা হয় কি ফেব্রিক কোনো ময়লা আবর্জনা থাকলে এগুলো ওয়াটার এখানে একবার পরিষ্কার হবে, প্লাস ফেব্রিক কিছু আগে থেকে মানে ওয়াটার অ্যাবজর্ব করলে একটু ওয়েট হবে। এরপরে পরেরটাতে আমি সলিউশন দিলাম। এখানে আমার পুরো সলিউশনটা আছে। এখানে টেম্পারেচার আমি 70 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে রাখবো। ঠিক আছে। এখানে এই সলিউশনটাতে এরপরে এখান থেকে প্যাডিং ম্যাঙ্গেলটাতে তোমার যে প্যাডিং ম্যাঙ্গেল প্রসেসটা তো বুঝা, আমি তো আগে বুঝেছি তোমাদেরকে একদম প্রথম দিক থেকে ক্লাসে। প্যাডিং ম্যাঙ্গেল কিছু কিছু বেসিক জিনিস দেখাইছিলাম, মনে আছে? কন্টিনিউয়াস প্রসেস, প্যাডিং ম্যাঙ্গেল, এই জিনিসগুলো আমি দেখাইছিলাম তোমাদেরকে। ব্যাচ প্রসেস মনে আছে নাকি ভুলে গেছো? স্যার স্যার আবার একটু বলেন, মনে স্যার ভুলে করলে গেছি। ভালো হয়েছে। যাও তাড়াতাড়ি, ভুলে গেলে। কন্টিনিউয়াস প্রসেস মানে আমি পুরো কন্টিনিউ অনেকগুলো প্রসেস একসাথে করলে তখন এটা কন্টিনিউয়াস প্রসেস হয়। যেমন আমি সিনজিং করলাম, এরপরে ডিসাইজিং করলাম, ডিসাইজিং করে স্কাউরিং করলাম, স্কাউরিং করে ফেব্রিকটা ডেলিভারিতে বের করে নিয়ে আসলাম। মানে কন্টিনিউয়াস প্রসেস আমি একসাথে 2-3টা প্রসেস একসাথে করে ফেলতে পারতেছি।
আর ডিসকন্টিনিউয়াস বা ব্যাচ প্রসেস হচ্ছে তোমার একটা প্রসেস করতেছে, স্কাউরিং করে শেষ করে পরে আমি বের করতেছি। ঠিক আছে? তো এনজাইম এখন এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেসে ও করতে পারি আমি। ঠিক আছে? এখন এনজাইমটা আমি কি করব, এনজাইম সলিউশনে প্যাডিং ম্যাঙ্গেল হচ্ছে আমার এখানে সলিউশন থাকবে। ঠিক আছে? সলিউশন থাকবে, তারপর হচ্ছে এটা পুরোটা, এটাকে প্যাডিং ম্যাঙ্গেল অ্যারেঞ্জমেন্টটাকে প্যাডিং ম্যাঙ্গেল বলা হয় আর কি। তারপরে এটাকে প্যাডার, এগুলোকে প্যাডার বা স্কুইজার বলা হয়। ঠিক আছে? তো প্যাডার বা স্কুইজার আসলে নিচে একটা বাতের মধ্যে তোমার সলিউশন থাকে, সলিউশন গুলোর মধ্যে ফেব্রিকটা আমি ডুবাবো। ডুবানোর পরে এরপরেও কিন্তু ফেব্রিকে আমরা যে পানিতে বালতি থেকে কাপড় মানে বালতিতে আহ, রাখার পরে পানিতে, এরপরে বালতি থেকে যখন তোলার সাথে সাথে কি কাপড়টা নিয়ে ফেলি, এরপর তো এর মধ্যে পানি ঝরায় না। তোমরা যখন কাপড় ধো তখন বালতিতে জি স্যার। পানি পানি থাকে, পানির মধ্যে যখন তুমি কাপড়টা রাখবা, রাখার পরে যখন তুলবা সাথে সাথে কি এটা নিয়ে যেতে পারবা? শুকাতে পারবা না, এখান থেকে পানি ঝরাইতে পারবা না। তো আমার এখানেও তো এটা এখানে ফেব্রিকটা সলিউশনের মধ্যে ছিল, সলিউশনের মধ্যে থেকে যখন উপর উঠতেছে এর মধ্যে অনেক লিকুইড আছে না, তখন দেখা যাবে কি আমার লিকুইড গুলো ও তো নিয়ে চলে গেল, ও নিয়ে চলে গেলে আমার এখানে কিছুক্ষণ পরে তো সলিউশন সব শেষ হয়ে যাবে, তাহলে আমি তো সারাদিন সলিউশন, এখানে আমার কেমিক্যাল লস হবে, তাই না? তো আমি করবো কি এমন ভাবে, এরপর আমি কি করবো, আমরা কাপড় করি না, কাপড় থেকে পানি ঝরে না, ঠিক যেভাবে মোচড় দিয়ে পানি ঝরে, ঠিক এভাবে এখানে দুইটা রোলার থাকে বা প্যাডার থাকে। প্যাডার দুইটা প্রচুর প্রেসার দিয়ে যেগুলো এক্সট্রা পানি থাকবে ফেব্রিকে, ওই পানিগুলো ফেলে দিয়ে আবার এগুলো সলিউশনে চলে আসবে। ঠিক আছে? এরপরে ফেব্রিকটা মোটামুটি, এটাকে ডিওয়াটারিং প্রসেস বলা হয়। ডিওয়াটারিং মানে ওয়াটার রিমুভ করার প্রসেস, এক্সেস ওয়াটার গুলো রিমুভ করে এরপর ফেব্রিকটা সামনের দিকে যাবে। তাহলে এখানে আরো একটা হিসাব আছে, প্যাডারে আমার কত পার্সেন্ট পিক আপ হয়েছে, ওই জিনিসটা আমি এখন পড়াচ্ছি না, ওইটা পরে পড়াবো। এটা এখন না পড়ে তোমাদের মাথায় আরো জ্ঞান বেড়ে যাবে এটা। ঠিক আছে? তারপরে এখন পিক আপটা হইলো, এখন এখন এরপরে সলিউশনটা গেল, যাওয়ার পর একটা জ্যাবক্স থাকে, একটা জ্যাবক্স জ্যার মতো থাকে। তো এখানে আমার এখানে কাজটা হচ্ছে আমি ফেব্রিকটাকে ফোল্ড করে রিল্যাক্স ফর্মে অনেকক্ষণ স্টোর করে রেখে দিতে পারবো। কথা বুঝছো? এরপরে এরপরে আমি ফেব্রিকটাকে আবার গাইড রোলের মধ্যে দিয়ে নিয়ে আবার ওয়াশিং ট্যাঙ্কে নিয়ে গিয়ে এরপর আমি বের করে দিতে পারবো, এটা ওয়াশ। ঠিক আছে? তাহলে আমার প্রথমে ওয়াটার সলিউশনে আমি ফেব্রিকটা ইমার্স করব, এরপরে স্কুইজিং হবে এখানে একবার, করার পরে এরপর আবার সলিউশন এনজাইমেটিক সলিউশনে 70 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড সলিউশনে আমি এটা ডুবাবো। ডুবানোর পরে এরপরে আমি এটা জ্যাবক্স, এটা হচ্ছে জ্যাবক্স, এটা জ্যার মতো ইংরেজি, জ্যা যেভাবে আমরা লিখি উটের মতো দেখতে। ঠিক আছে? এটার নাম হচ্ছে জ্যাবক্স। জ্যাবক্সে আমরা ফেব্রিকটাকে এভাবে স্টোর করব। এটা এই জায়গাতে অনেকক্ষণ, ধরো 15 থেকে 20 মিনিট আমি স্টোর করবো। স্টোর করার পরে এরপর আমি ডাইরেক্ট ওয়াশ করে ফেলবো। ওয়াশ করার পরে আমার যেসব এখানে মূলত কাজটা হবে, মানে এনজাইম তোমার স্টার্চটাকে ভাঙা শুরু করবে এখানে। ঠিক আছে? তো অ্যামাইলেজ এনজাইম তোমার করবে, এই স্টার্চকে ভাঙবে, স্টার্চকে ভাঙার পর ওয়াটার সলিউবল করবে। এরপরে ওয়াটার সলিউবল করার জন্যই আমি এই যে ফেব্রিকে যে স্টার্চ গুলো সলিউবল স্টার্চ গুলো ভেঙে গ্লুকোজ রয়ে গেছে, ওই গ্লুকোজটা আমি যখন পানিতে ওয়াশ করবো তখন এটা ওয়াটার সলিউবল হয়ে এটা পানিতে চলে যাবে, ফেব্রিক থেকে স্টার্চটা রিমুভ হয়ে যাবে, আমার ডিসাইজিং হয়ে যাবে। ঠিক আছে? এটাই এনজাইমেটিক ডিসাইজিং। স্যার শেষের জিনিসগুলো বুঝিনি স্যার, যে বক্স শেষের দুই জিনিসটা স্যার একটু আবার একটু বলবেন? হ্যাঁ, জ্যাবক্স হচ্ছে, এটা হচ্ছে কন- একটু জ্যাবক্সটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস, যখন আমি প্রসেস করি একসাথে অনেকগুলো প্রসেস করতে হলে মাঝে মাঝে আমার ফেব্রিকটা স্টোর করতে হয়। ঠিক আছে?
তো জয়বক্স এর মধ্যে আমার কাজ করার জন্য 15 থেকে 20 মিনিট এখানে রাখতে হচ্ছে, ঠিক আছে, স্টোর করার জন্য, মানে আমার এনজাইমটা ফেব্রিকের উপর কাজ করার জন্য। তো কাজ করার জন্য আমরা জয়বক্সটা ইউজ করি। জয়বক্সটা জি হচ্ছে এই টাইপের। তো উপর থেকে ফেব্রিকটা গিয়ে এখানে পড়তে থাকে, এরপরে সামনের দিকে আগাবে না, না আগালে উপর থেকে যত ফেব্রিক পড়তে থাকবে তত কি হবে, এটা আস্তে 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 ফোল্ড হতে থাকবে, ফোল্ড হয়ে হয়ে এখানে স্টোর অবস্থায় থাকবে। জি স্যার। কিরে স্যার কই? স্যারও তো হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে। এরকম বিশ্বজিৎ স্যারের হইতে পারে না?